বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও সৌদি আরবে ভুয়া ইউজারদের অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে ফেসবুক। তবে অনেক ব্যবহারকারীর অভিযোগ তাদের আসল অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাচ্ছে। কারিগরি সীমাবদ্ধতার কারণে এমন ঘটনা ঘটছে মনে করছেন বিশেষজ্ঞরা। এই এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা, বিশ্লেষণ নিয়ে থাকছি কাজী মেহমান। খেলার আনন্দ হতাশার খবর নিয়ে থাকছি অনুপম দেব। তবে আগেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সিটিং সার্ভিস বন্ধের অভিযানে ঢাকায় বাস সংকট, কমেনি ভাড়া, বেড়েছে যাত্রী ভোগান্তি। জঙ্গিবাদ নিয়ে রাজনৈতিক বক্তব্যে ক্ষুব্ধ আইজিপি, সব প্রশ্নের জবাব দিতে প্রস্তুত পুলিশ। ৩ শতাধিক ক্রীড়াবিদকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, খেলার উন্নয়নে বিত্তবানদের সহায়তার আহ্বান। রাত ৯টায় বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট বন্ধ। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। বিআরটিএ পরিবহন মালিক সমিতির অভিযানের মুখে রাজধানীতে বন্ধ হয়ে গেছে সিটিং সার্ভিস বাস। তবে যাত্রীদের কাছ থেকে আগের মতোই ভাড়া নেয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযানের ভয়ে অনেক মালিক রাস্তায় গাড়ি নামানোয় তীব্র ভোগান্তিতে পড়েছে নগরবাসী। তবে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণপরিবহনের শৃঙ্খলা না ফেরা পর্যন্ত অভিযান চলবে। রাজধানীর আসাদ গেট, রমনা, বিমানবন্দর, আগারগাঁও ও যাত্রাবাড়িতে সিটিং সার্ভিস বন্ধে চলছে বিআরটিএ, পুলিশ ও মালিক সমিতির যৌথ অভিযান। তারপরেও চলছে সিটিং সার্ভিস। প্রত্যেকটা বাসেই আগে সিটিং বাড়াই নিচ্ছে, এবার লোকালি চালাচ্ছে। যাত্রীরা চাচ্ছে যে ভাড়া চার্ট দেখতে, ওটা দেখাচ্ছে না ভাড়া চার্টটা। অনেক বাসই সিটিং সার্ভিস বন্ধ করলেও আদায় করছে আগের ভাড়াই। গাড়িতে নেই ভাড়ার তালিকা, খোলা হয়নি কেরিয়ার ও অ্যাঙ্গেল। এসব অভিযোগ আমলে নিয়ে জরিমানাও করেছে ভ্রাম্যমাণ আদালত। সাদা কেরিয়ার আছে, সাইড অ্যাঙ্গেল আছে, গাড়িতে সাইডে যে অ্যাঙ্গেল থাকে অ্যাঙ্গেল আছে, এবং একটার পাইছে ভাড়ার চার্ট এখনো সে টানায় নাই। নিয়ম না মানার কথা জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যানও। বলছেন, শৃঙ্খলা ফেরাতে আরো জোরদার করা হবে অভিযান। তারা 3 দিন সপ্তাহে করবে, সেটা তো চলবেই। এর বাইরে প্রতিদিন আমাদের মোবাইল কোর্ট চলবে এবং ঢাকা জেলা প্রশাসককেও আমরা অনুরোধ করেছি, তারাও এই মোবাইল কোর্ট পরিচালনা করবে। এই যৌথ অভিযানের মুখে রাজধানীর সড়কে কমেছে বাসের সংখ্যা। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। মালিক সমিতি জানিয়েছে, সংকট কাটিয়ে উঠতে ব্যবস্থা নিচ্ছে তারা। কোনো এই ধরনের অভিযান শুরু হয় তখনই মালিকরা গাড়ির সংকট সৃষ্টি করেন। এটা কেন হয় বলে আমরা সেই বিষয়টা নজরে আনবো। এদিকে গণপরিবহনে শৃঙ্খলা না ফেরা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এই অভিযান আমরা আজ থেকে শুরু করলাম, যতদিন না এই ব্যাপারে এই সমস্যাটি শৃঙ্খলায় ফিরে না আসবে ততদিন পর্যন্ত আমাদের অভিযান চলবে। এ সময় রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তা মোড়ে বাম্পার সহ যানবাহনের অবৈধ সংযোজন অপসারণের অভিযানেও অংশ নেন মন্ত্রী। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যদিও 1 মাসের মধ্যে ঢাকার রাস্তায় শৃঙ্খলা ফেরানোর একটা আলোচনা বা কথা হয়েছে। 4 এপ্রিল তারা যে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সংবাদ সম্মেলন করেছিল, তারা বলেছিল তখন কাজটা খুব একটা সহজ মনে হবে না। আজকে বিশেষ করে যাত্রীদের যে ভোগান্তিটা হয়েছে, আমরা সন্ধ্যার খবরেও আমাদের প্রতিবেদকরা বলছিল যে রাস্তায় বাস একদমই নেই। মানে এটা কিন্তু প্রতিবার হয় যে আপনি কোনো একটা আইন, কোনো একটা বিধি আপনি তাদেরকে করতে বলবেন, তারা যেটা করবে হচ্ছে যে গাড়ির মানে তুলে ফেলবে। সাধারণ মানুষের একটা ভোগান্তি হবে, নগরবাসীর মধ্যে একটা চাপ সৃষ্টি হবে যে না, এটা এরকম আর চালানো যাবে না, তারপর এটা তুলে নেওয়া হবে। এটি একটি অঙ্কের মতো। তবে আমার মনে হয় যে যদি আসলেই যারা কর্তৃপক্ষ আন্তরিক থাকে, জনগণ যদি কিছুটা ভোগান্তি সহ্য করে এটা আসলে করতে পারে, তাহলে আমার মনে হয় কিছুটা। আসলে যদি কর্তৃপক্ষ আন্তরিক থাকতোই তাহলে আজকে এই অবস্থা হওয়ার কথা না। কারণ আমরা মালিক পক্ষের বক্তব্য শুনছিলাম যে তারা তো আগে থেকেই জানেন যে এই বিষয়টি হবে। আমরা যেভাবে জানি যে প্রতিবারই এই বিষয়টি হয় এবং তারপরে বাস থাকে না, আগে থেকেই ব্যবস্থা নিতে পারতেন। কিন্তু সেই বিষয়ে আপনি একটু দেখেন যে কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার মতো ব্যবস্থা ছিল কিনা। ঢাকা শহরে যারা নগর পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম এই শহরটার মধ্যে গড়ে ওঠে নাই, তার ফলে যেটা হয়েছে যে যারা গাড়ি চালান তারা এটা বেসরকারি
লোক। এখন আপনি বলছেন যে আপনি সিটি সার্ভিস করতে পারবেন না, মূলত আপনি বেশি ভাড়া যাতে না নিতে পারেন সেজন্য আপনার ব্যবস্থা করছেন। তো ওরা ঠিক করলো যে ওরা 50% থেকে 60%, 70%, 80% গাড়ি তারা চালাবে না। সেই ক্ষেত্রে সরকারের কি করা থাকে? সরকারের প্রতি চাপ সৃষ্টি করে। তবে অনুভবের সাথে আমি একটি বিষয় একমত যে এই অবস্থাটায় আসার ক্ষেত্রেও আসলে সরকারের বিভিন্ন রকম গাফলতি, তাদের মানে স্বেচ্ছাচারিতা আছে। আরেকটা বিষয় যে একই সময়ে এই সময় যখন সিটিং সার্ভিস বন্ধ করার বিষয়টি এসেছে, একই সময় রং চটা জরাজীর্ণ বাস তুলে ফেলে সেগুলো রং করে আবার নামাতে হবে, এরকমও একটা নির্দেশনা এসেছে, যার কারণে সব দিক মিলিয়ে কিন্তু বাসের সংখ্যা এখন সেই ক্ষেত্রে গণপরিবহনের নৈরাজ্য এটা বন্ধ করার জন্য আসলে সরকারের হাতে একটা নির্দিষ্ট সংখ্যক গণপরিবহন থাকা উচিত। সরকারের হাতে সরকার যদি পর্যাপ্ত বাস থাকতো তাহলে এই নৈরাজ্যটা এমনিতে তৈরি হওয়ারই কথা ছিল না। এত বেশি লোকের নগরীতে আপনি কোথাও পাবেন না যে পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম এত উইক, এতটাই আসলে বেসরকারি লোকের উপর নির্ভর করে। যাই হোক, আমরা দেখি আসলে কতদূর এগোয় বিষয়টা। অন্যান্য কিছু খবর জানিয়ে দিচ্ছি। জঙ্গি বিরোধী অভিযানকে প্রশ্নবিদ্ধ করে উগ্রবাদ উস্কে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন আইজিপি AKM শহীদুল হক। কিছু রাজনৈতিক নেতার বক্তব্যে জঙ্গিরা উৎসাহ পাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। জঙ্গি বিরোধী অভিযানে নিহত ও আহত পুলিশ পরিবারকে আর্থিক সহায়তা অনুষ্ঠানে আইজিপি এই মন্তব্য করেছেন। সিলেটের আতিয়া মহলে অভিযানকালে শিববাড়িতে জঙ্গিদের পেটে রাখা বোমায় নিহত 2 পুলিশ কর্মকর্তার স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষ। অনুষ্ঠানের শুরুতেই নিহত 2 পুলিশ পরিদর্শকের স্বজনদের হাতে 48 লাখ টাকার চেক তুলে দেন আইজিপি। আহত 2 সোয়াত সদস্য ও বগুড়ার কয়েকজন পুলিশ সদস্যকেও দেয়া হয় আর্থিক সহায়তা। পরে জঙ্গি বিরোধী অভিযান নিয়ে কিছু রাজনৈতিক নেতার মন্তব্যের তীব্র সমালোচনা করেন আইজিপি। তাদের যদি কোনো প্রশ্ন থাকে, সন্দেহ থাকে এই জঙ্গিবাদ সম্বন্ধে, অভিযান সম্বন্ধে, তারা আমাদের কাছে সরাসরি আসতে পারে, আমাদের সাথে কথা বলতে পারে। আমরা তাদের মনে যদি কোনো সন্দেহ থাকে সেগুলি আমরা আমাদের স্বচ্ছতা দিয়ে, আমাদের 100% অ্যাকাউন্টেবিলিটি নিয়ে, ট্রান্সপারেন্সি নিয়ে আমরা তাদেরকে পরিষ্কার করব। অভিযানকে প্রশ্নবিদ্ধ করে জঙ্গিবাদকে উস্কে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন AKM শহীদুল হক। আবার আহ্বান জানাচ্ছি, যারা ভুল পথে গিয়েছেন, বিপথে গিয়েছেন, জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত হয়েছেন, আপনারা দয়া করে স্বাভাবিক পথে চলে আসেন, আপনার পরিবার পরিজনের সাথে চলে আসেন, সমাজে চলে আসেন, আমরা আপনাদেরকে সহায়তা করব। শুধু জঙ্গিবাদ নয়, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশের দক্ষতা বাড়ানো হচ্ছে। এরই অংশ হিসেবে 4টি বিভাগীয় শহরে পুলিশের বিশেষায়িত টিম সোয়াট গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে বলে জানা গেছে। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইসলামকে জঙ্গি ধর্মে রূপান্তরের চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। চট্টগ্রাম সার্কিট হাউসে দুপুরে জেলার আইন শৃঙ্খলা বিষয়ক সভায় তিনি মন্তব্য করেন। মন্ত্রী বলেন, ৭১-এর পর যারা দেশ অকার্যকর করতে চেয়েছিল তাদের লোকজনই এখন জঙ্গি রূপে আত্মপ্রকাশ করছে। জঙ্গি অর্থায়ন বন্ধে সরকার ব্যাংক ও এনজিওর উপর বিশেষ নজর রাখছে বলে জানান মন্ত্রী। আরো ৮০,০০০ পুলিশ নিয়োগের সিদ্ধান্ত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে তিনি বলেন, চট্টগ্রামে মাদক, জঙ্গি ও যানজট নিরসনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এনজিওরা কাজ করছে এবং আমাদের ইসলামী ফাউন্ডেশনের ডিজি মহোদয় মানে কয়েকটা জায়গায় নজর দিতে বলেছেন, মানে কয়েকটা ব্যাংকের সিএসএস ফান্ডটা কোথায় যায় সেগুলোর কথা আসছে, আমরা সেগুলো দেখছি। প্রত্যেকটা এনজিও আমাদের নজরদারিতে আছে। মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইলের সংসদ সদস্য আমানুর রহমান খান রানার জামিন 3 দিনের জন্য স্থগিত করেছে চেম্বার জজ আদালত। রোববার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর অবকাশকালীন বেঞ্চ 3 দিনের এই স্থগিতাদেশ দেন। রানার জামিন স্থগিত চেয়ে রোববার চেম্বার জজের কাছে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আদালত 18 এপ্রিল পর্যন্ত জামিন স্থগিত করে ওই দিন আবেদনটির উপর পূর্ণাঙ্গ শুনানির আদেশ দেন। এর আগে 13 এপ্রিল রানাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন বিচারপতি মোহাম্মদ মিফতাউদ্দিন চৌধুরী ও বিচারপতি ANM বশিরউল্লাহর হাইকোর্ট বেঞ্চ। তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না জানতে চেয়ে রুলও দেওয়া হয়েছে। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক হত্যা মামলায় এখন কারাগারে আছেন এমপি রানা। মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। রাজধানীর আগারগাঁওয়ে সকালে মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবন উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের সব জেলা উপজেলায় মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ করা হবে। এলো মুক্তিযুদ্ধ জাদুঘর। আগারগাঁওয়ে নতুন ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিজয় নিশান উড়ছে ওই গানের মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যাকে স্বাগত জানায় শিশুরা।
পরে জাদুঘর ঘুরে দেখেন শেখ হাসিনা। 9 তলায় জাদুঘর ভবনে মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত সামগ্রী, মুক্তিযুদ্ধের দলিল ও চিঠি মিলিয়ে রয়েছে 71-এর প্রায় 25,000 স্মারক। 4 গ্যালারিতে ফুটিয়ে তোলা হয়েছে বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। মুক্তিযুদ্ধ জাদুঘরের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কত বড় ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, নতুন প্রজন্ম যেন তা জানতে পারে সে উদ্যোগ নিয়েছে সরকার। জেলা উপজেলায় আমরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তৈরি করে দিচ্ছি। এই কমপ্লেক্সে একটা করে ক্ষুদ্র পরিসরে মুক্তিযুদ্ধ জাদুঘর থাকবে এবং সেটা করা হচ্ছে। ইতিমধ্যে প্রায় 170টার মতো আমরা করে ফেলেছি। আমরা 470টার মতো আমরা ইতিমধ্যে দিচ্ছি এবং আমরা নামমাত্র মূল্যে টাকা দিচ্ছি। সেই সাথে সাথে যেখানে গণকবর এবং যেখানে সম্মুখ সমর হয়েছে, যেখানে যুদ্ধ হয়েছে, তারই স্মৃতিচিহ্নগুলি সংরক্ষণেরও আমরা ব্যবস্থা নিয়েছি। এটা সমগ্র বাংলাদেশব্যাপী। কারণ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে শেখ হাসিনা জানান, 75-এর পর মুক্তিযোদ্ধারা নিজেদের পরিচয় দিতে ভয় পেতেন, এখন তারা সগর্বে মাথা উঁচু করে চলেন। মুক্তিযুদ্ধ বা আমাদের মুক্তি সংগ্রাম, সেই সংগ্রামের ইতিহাস জানা এটাও একান্তভাবে জরুরি একটা চরিত্র গঠনের জন্য, দেশপ্রেমে উদ্বুদ্ধ করবার জন্য। আজকে সেই জয় বাংলা স্লোগান, এটা আমার মুক্তিযুদ্ধের স্লোগান। এই স্লোগান দিয়ে লাখো মুক্তিযুদ্ধ তার রক্ত ঢেলে দিয়েছে বাংলাদেশের স্বাধীনতার জন্য। এটা আমার শুধু এক দলীয় না, এটা সকলের জন্য ছিল তখন, অথচ সেই স্লোগানই এদেশে নিষিদ্ধ ছিল। এ সময় মুক্তিযুদ্ধ জাদুঘরের তহবিলে সমাজের বিত্তবানদের অর্থ সহায়তার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার একটি বিরতি নিচ্ছি। নটা বেজে 19 মিনিটে ফিরে এলাম রাত 9টা বাংলাদেশে। হেফাজতে ইসলামকে নিয়ে আওয়ামী লীগ রাজনৈতিক খেলায় নেমেছে বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই ফাঁদে আওয়ামী লীগ নিজেই পড়বে বলেও সতর্ক করেছেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সকালে স্বাধীনতা ফোরামের এক অনুষ্ঠানে এই বিষয়ে কথা বলেছেন আমির খসরু। বর্তমান সরকার ক্ষমতা ধরে রাখতে বিরোধী নেতাকর্মীদের গুম খুন অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন তিনি। আমির খসরু বলেন, বিএনপি ক্ষমতায় এলে এসব ঘটনায় আন্তর্জাতিক মানের বিচার করা হবে। গুম খুন করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ নেই। এটা থেকে বাঁচার জন্য আজকের প্রধানমন্ত্রী, ওনার দল অনেক কাজ করছে। একটা সময় শুরু হয় যখন ডেসপারেট হয়ে যায়, তখন ফাউল করতে শুরু করে। ফাউল করতে করতে একটা সময় আসবে ওই বলটা তারা তাদের নিজের পোস্টে গোল দিয়ে দেবে। সুতরাং এই যে হেফাজতের ব্যাপারে অতটুকু বললাম, আর বেশি কিছু আমি বললাম না। হেফাজতকে নিয়ে সরকার অস্বস্তিতে নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সংগঠনটির সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই দাবি করে তিনি বলেছেন, শুধু কওমি মাদ্রাসার ছাত্রদের ভবিষ্যৎ চিন্তা করে এই সনদের স্বীকৃতি দিয়েছে সরকার। 17 থেকে 18 লক্ষ ছাত্রছাত্রী কওমি মাদ্রাসায় পড়ছেন। এই কওমি মাদ্রাসার ছাত্রছাত্রীদের তাদের ভবিষ্যৎটাকে একটা আলোর পথে আনার জন্য, এই শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার স্বীকৃতির ব্যবস্থা করেছেন, উদ্যোগ নিয়েছেন। এটার সঙ্গে হেফাজতের সম্পর্ক নেই। দেশে 150-র বেশি ইউনিয়নের বিভিন্ন পদের ভোট হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ভোট হয়েছে 96টি ইউনিয়নে। এ পর্যন্ত পাওয়া বেসরকারি ফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ 40, বিএনপি 3 এবং স্বতন্ত্র 10 প্রার্থী জয় পেয়েছেন। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে একটানা ভোট গ্রহণ। কোন কোন ইউপিতে সাধারণ নির্বাচন, কোনটিতে শূন্য পদে উপনির্বাচন, আবার কোনটিতে পুনর্ভোট হয়েছে। ভোট সুষ্ঠু করতে কড়া নিরাপত্তা ছিল প্রতিটি নির্বাচনী এলাকায়। র্যাব, পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় বিজিবি। খেলাধুলার খবর জানাতে অনুপম আছেন আমাদের সঙ্গে। 300-এর বেশি খেলোয়াড়কে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগেও সংবর্ধনা দেওয়া হয়েছিল অনেকে, কিন্তু এত বড় আয়োজন, 303 শতাধিক ক্রীড়াবিদকে একসাথে সংবর্ধনা দেওয়ার, এর মধ্যে আমাদের পছন্দের অনেকেও আছেন। বিশেষ করে আমি মাবিয়া আক্তার, মাহফুজা খাতুনের কথা বলতে চাই, এসএ গেমসে স্বর্ণ বিজয়ী। তাদের অনেকদিন ধরেই কথা হচ্ছিল তাদের সংবর্ধনা দেওয়ার, তো সেই সংবর্ধনাটি তারা আজকে পেলেন। এবং এই খবরগুলো আছে, আরো কিছু খবর আছে, সেই খবরগুলো জানিয়ে দিব। তবে তার আগে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে যা থাকছে। ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ড শুরু কাল, জয়ের ধারাবাহিকতা চায় আবাহনী রূপগঞ্জ। কোচ না ম্যানেজার, কোন দায়িত্ব বেছে নেবেন সুজন? বল ঠেলে দিলেন বিসিবির কোর্টে।
মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। দেশের হয়ে অবদান রাখায় 339 খেলোয়াড়কে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় গণভবনে খেলোয়াড়দের 1 লাখ টাকা করে সম্মাননা দেওয়া হয়। এসএ গেমসের 3 স্বর্ণজয়ী মাবিয়া আক্তার, মাহফুজা খাতুন ও শাকিল আহমেদের হাতে ফ্ল্যাটের চাবিও তুলে দেন প্রধানমন্ত্রী। লেখাপড়ার পাশাপাশি ভালোভাবে বেড়ে ওঠার জন্য খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় গুরুত্ব দেন শেখ হাসিনা। সুযোগ দেয়া হলে খেলোয়াড়রা দেশের জন্য আরো হাতে ফ্ল্যাটের চাবিও তুলে দেন প্রধানমন্ত্রী। লেখাপড়ার পাশাপাশি ভালোভাবে বেড়ে ওঠার জন্য খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় গুরুত্ব দেন শেখ হাসিনা। সুযোগ দেয়া হলে খেলোয়াড়রা দেশের জন্য আরো সুনাম বয়ে আনবে বলেও মন্তব্য করেন তিনি। সুপ্ত প্রতিভা তুলে আনতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এরপরে প্রস্তুত থাকবে স্পেশাল অলিম্পিক্স উইন্টার ওয়ার্ল্ড গেমস এর অংশগ্রহণ। প্রধানমন্ত্রী সভাপতি সাদিয়া আক্তার উর্মি, চৈতি আক্তার, ইরিন জামান, মুসাম্মাদ সুমিতা, লাভলি আক্তার, তানজিলা খাতুন, দিশা সুলতানা বাঙালি জাতির জন্য সম্মান বয়ে এনেছেন, যারা তাদের মেধার পরিচয় দিয়েছেন। এখানে আমাদের যেমন যারা খেলোয়াড় সকলে আছেন, আবার আমাদের যারা প্রতিবন্ধী তারাও আছেন। সকলে মিলিতভাবে বাংলাদেশকে একটা সম্মানজনক জায়গায় আপনারা নিয়ে গেছেন। তাই আপনাদের সঙ্গে একটু সাক্ষাৎ করা এবং গণভবনে আজকে আপনারা সকলে এখানে উপস্থিত হয়েছেন, আমি মনে করি আমার গণভবনের মাটি ধন্য হয়েছে। 3 দিন বিরতির পর কাল শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ড। বিকেএসপিতে 2টো ম্যাচ। 3 নম্বর মাঠে আবাহনী খেলবে পার্টেক্সের বিপক্ষে, আরেক মাঠে লেজেন্ডস অফ রূপগঞ্জের প্রতিপক্ষ শেখ জামাল ফতুল্লায় প্রাইম দুলেশ্বর মুখোমুখি হবে ব্রাদার্সের বিপক্ষে। প্রথম ম্যাচে স্পিড স্টার তাসকিন ছিলেন না, সুযোগে রান বাড়িয়েছে খেলাঘর। বোলারদের দুশ্চিন্তা পুষিয়ে দিয়েছে ব্যাটসম্যানরা। দারুণ জয়ে লিগ শুরু চ্যাম্পিয়নদের। এই ম্যাচে তাসকিনকে পাচ্ছে আবাহনী। বিদেশি কোটায় যোগ হচ্ছেন ভারতীয় উদয় কোল। নবাগত পার্টেক্স বাধা টপকানো কঠিন হবার কথা নয়। আসলে প্রত্যেকটা ম্যাচ খুব ইম্পর্টেন্ট, আর ফার্স্ট ম্যাচটা আমরা জিতছি। সো আর সামনে যতগুলো ম্যাচ আছে সব বড় বড় ম্যাচ আসতেছে। সো ইনশাল্লাহ সামনে ম্যাচ থেকে ভালো ক্লিক করবো। বিকেএসপির 4 নম্বর মাঠে চোখ থাকবে টাইগার সমর্থকদের, যেখানে মুশফিক মাশরাফিদের প্রতিপক্ষ ইমরুল রাব্বিদের শেখ জামাল। প্রথম ম্যাচে 2 দলই জয় পেয়েছে। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে মুশফিকের রূপগঞ্জ। ডেফিনেটলি চিন্তা করবে একটা পজিটিভ যেন একটা রেজাল্ট আসে, এবং এই পজিটিভ রেজাল্ট আসার জন্য যে জিনিসগুলি দরকার ওই জিনিসগুলি আসলে খুব ইম্পর্টেন্ট। সো দ্যাটস উই আর প্রিপেয়ারিং আওয়ার সেলফ এগেনস্ট শেখ জামাল না, ইচ অ্যান্ড এভরি টিমের সাথে আমরা আসলে একটা ভালো ক্রিকেট খেলা। ফতুল্লায় প্রাইম দোলেশ্বরের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। প্রথম ম্যাচের জয়ে আত্মবিশ্বাসী দোলেশ্বর, হেরে উল্টো দৃশ্যপট ব্রাদার্সের শিবিরে। ধরেন গত 3 সপ্তাহ ধরে আমাদের ভালো প্রস্তুতি আমরা করতেছি এবং আগামীকাল আমরা জেতার জন্যই নামবো, রাইট? ওকে। এবং আমার মনে হয় 2টা টিমই সমমানের টিম। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর কোচের দায়িত্বে আছেন খালেদ মাহমুদ সুজন। সামনে জাতীয় দলের ট্রাই নেশন ও চ্যাম্পিয়ন্স ট্রফি। এই অবস্থায় কোনটাকে বেছে নেবেন সুজন? কোনো মন্তব্য না করলেও বিসিবির কোর্টে বল ছেড়ে দিয়েছেন ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল এই কোচ। চ্যাম্পিয়ন আবাহনীর সামনে ঢাকা প্রিমিয়ার লিগের শ্রেষ্ঠত্ব ধরে রাখার চ্যালেঞ্জ। সাফল্য পেতে ক্লাবটি ধরে রেখেছে খালেদ মাহমুদ সুজনকে। সামনেই টাইগারদের ব্যস্ত সূচি। লম্বা সময় ধরে দায়িত্ব পালন করা সুজনকে আয়ারল্যান্ড, ইংল্যান্ডে ম্যানেজার হিসেবে পেতে চাইবে বিসিবি। মধুর সমস্যায় সুজন, একদিকে পেশাদারিত্ব, অন্যদিকে জাতীয় দায়িত্ব। কোনটাকে বেছে নেবেন সুজন? আমার যেহেতু এখানে জব, এটা আমার যেহেতু সেটা আমার তাবনি প্রায়োরিটি, সত্যি কথা বলতে গেলে। বাট বিসিবি দেশের স্বার্থের কথা চিন্তা করলে হয়তো বা যদি সেটা বোর্ড চিন্তা করবে বা আপনি অফিসিয়াল যারা আছে তারা চিন্তা করবেন যে আমি কোথায় করবো। যদি আমি থাকি তো ভালো, আপনি কাজ করবো, না থাকলে তারা জুবের আমার সাথে কাজ করছে, তারা যথেষ্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট এক্সপিরিয়েন্স আছে। রিয়াদ, সৈকত, তাসকিনদের নিয়ে শক্তিশালী দল গড়েছে আকাশী নীলরা। তবে ট্রাই নেশন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 26 এপ্রিল থেকে তাদের পাওয়া যাবে না। এ নিয়ে চিন্তিত নয় টিম ম্যানেজমেন্ট। তরুণদের উপরই ভরসা রাখছে দলটি। আমাদের ব্যাটিং বোলিং মিলে আমরা মনে করি যে ন্যাশনাল টিম চলে যাওয়ার পরে আমাদের টিম যথেষ্ট স্ট্রং থাকবে। হ্যাঁ, এক্সপিরিয়েন্সটা আমরা মিস করবো অবশ্যই, মাহমুদুল্লাহ এক্সপিরিয়েন্স বা তাসকিন, মোসাদ্দেক এদের এক্সপিরিয়েন্স আমরা মিস করবো। বাট তারপরে আমি মনে করি দল হিসেবে যতটুকু আমরা আছে, আমরা দারুণ দল আছে। আমরা মাঠে কতটুকু ইয়াংস্টাররা ভালো খেলতে পারে সেটার উপরে, এবং সবাই এখানে পারফর্মার। জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে নিজেকে প্রমাণ করেছেন। কোচ হিসেবে আবাহনীকে জিতিয়েছেন শিরোপা। 2 ক্ষেত্রে সফল সাবেক অধিনায়ক। যে দায়িত্বই দেয়া হোক না কেন তাতে সর্বোচ্চটা দিতে প্রস্তুত সুজন। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এএফসি কাপে বেঙ্গালুরু এফসির বিপক্ষে খেলতে ভারতে ঢাকা আবাহনী। ভিসা জটিলতায় ভারত যেতে পারেননি ইউসুফ সামাদ। 18 এপ্রিল বর্তমান রানার্স আপ বেঙ্গালুরুর সঙ্গে খেলবে আকাশী নীলরা। ঘরের মাঠে মাজিয়া স্পোর্টসের কাছে হারের পর মোহনবাগানের সাথেও বড় ব্যবধানে হারতে হয়েছে আবাহনীকে। 2 ম্যাচেই রক্ষণের দুর্বলতা চোখে পড়েছে। তারপরে অভিজ্ঞ সামাদকে পাওয়া না গেলে আরও ভুগতে হতে পারে ড্রাগো মামিচকে। সামাদকে শেষ পর্যন্ত পাওয়া না গেলে 2 বিদেশিকে নিয়ে খেলতে হবে আবাহনীকে। চোটের কারণে নেই ইমন বাবুও। জয়ের চেয়ে হার এড়ানোই লক্ষ্য প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের। খেলার খবরে এই ছিল। আমার কাছে আরো কিছু খবর জানবো মহুয়া এবং খালেদের কাছে। অনুপম, আপনাকে ধন্যবাদ। নরসিংদীর শিবপুরে মাইক্রোবাস প্রাইভেট কার সংঘর্ষে এক নারী সহ 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 6 জন। ঢাকা সিলেট মহাসড়কের কুন্দরপাড়ায় সকাল 8:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় মুন্সিগঞ্জ থেকে কয়েকজন যাত্রী নিয়ে প্রাইভেট কারটি সিলেট যাচ্ছিল। পথে শিবপুরের সুন্দরপাড়ায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হন। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরেকজন। নরসিংদী জেলা হাসপাতালে ভর্তির পর আরো 2 জনের মৃত্যু হয়। আহত 6 জন হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে নাটোরের বড়াই গ্রামের কদিম চিলানে ট্রাক অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন। এছাড়া টাঙ্গাইলের ধনবাড়িতে 3, গোপালগঞ্জ ও গাজীপুরে 2 জন নিহত হয়েছেন। 3-4 জন রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক। তার মধ্যে 2 জন গ্যাস্পিং অবস্থায় আসে এবং তারা আমাদের এখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আমাদের হাসপাতালে মৃত্যুবরণ করে। আমাদের এখানে এখন মোট 3টি ডেড বডি আছে। আর বাকিদেরকে আমরা চিকিৎসা সেবা প্রদান করে তাদেরকে আমাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা সেবা প্রদান করছি। এবং আরো খবর আগে নিচ্ছে একটি বিরতি পর জানিয়ে ফিরছি। সরকারিভাবে কৃষকের কাছ থেকে সরাসরি ধান চাল সংগ্রহ অভিযান শুরু হচ্ছে 2 মে। রাত 9:44 আমরা ফিরলাম। কৃষকের কাছ থেকে সরাসরি ধান চাল কিনছে সরকার, আর এই সংগ্রহ অভিযান শুরু হচ্ছে 2 মে। আর গম কেনা শুরু 18 এপ্রিল। এবছর ধানের দাম 24 টাকা, চাল 34 ও গমের দাম রাখা হয়েছে 28 টাকা। খাদ্য পরিকল্পনা পরিধারণ কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। চলতি মৌসুমে দেশে বোরোর বাম্পার ফলন হয়েছে, তাই উৎপাদন খরচ মিটিয়ে কৃষকের লাভের কথা ভেবেই ধান চাল সংগ্রহে অভিযান শুরু করেছে সরকার। এবার সরাসরি কৃষকের কাছ থেকে 7 লাখ টন ধান, 8 লাখ টন চাল ও 1 লাখ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের আমরা অ্যাকাউন্টে চেকের মাধ্যমে পেমেন্ট করব। চাল ও 1 লাখ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের আমরা অ্যাকাউন্টে চেকের মাধ্যমে পেমেন্ট করব, যাতে নাকি কৃষকরা সরাসরি সেই মূল্যটা কৃষকদের অ্যাকাউন্টে জমা হয়। কোনো রকম যাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য যাতে না থাকে। ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ও দাম নিয়ে আলোচনা করতে রোববার বিকেলে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বসে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক। বৈঠকে নেওয়া সিদ্ধান্ত সাংবাদিকদের জানান খাদ্যমন্ত্রী। 8 লক্ষ মেট্রিক টন চাল এবং 7 লক্ষ মেট্রিক টন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে আমরা কিনবো। গতবারও আমরা 7 লক্ষ মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে সরাসরি ক্রয় করেছিলাম। খাদ্যমন্ত্রী আরও জানান, এবছর ধান 24 টাকা, চাল 34 টাকা এবং গমের দাম ধরা হয়েছে 28 টাকা। আর সংগ্রহের কাজ চলবে 31 আগস্ট পর্যন্ত। তবে গম কেনার সময় শেষ হবে 30 জুন। এছাড়া সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ওএমএস কর্মসূচি চালুর কথাও জানিয়েছেন মন্ত্রী। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভুয়া ইউজার অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে ফেসবুক। বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও সৌদি আরবে আগামী 6 মাস চলবে এই কার্যক্রম। তবে অনেক ব্যবহারকারীর অভিযোগ তাদের আসল অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা এর জন্য দায়ী করছেন যাচাই প্রক্রিয়ার সীমাবদ্ধতাকে। ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগে বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও সৌদি আরবে ইউজারদের অ্যাকাউন্ট যাচাইয়ের ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এর আওতায় শনিবার থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে অনেকের অ্যাকাউন্ট। আমার আইডিতে মানে বন্ধুরা পাচ্ছে না, আমাকে ফোন দিচ্ছে কি ব্যাপার তোর আইডি কি হলো, তোরে পাচ্ছি না। ও দেন আমি চেক করলাম না, কোনোভাবেই ঠিক হচ্ছে না। তারপর আমি পাসওয়ার্ড দেওয়ার বলতেছি ওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবলড। এর মধ্যে অনেক রিয়েল আইডিগুলো ডিসেবলড হয়ে গেছে। তো ফেসবুক অথরিটি এটা উচিত ছিল যে সবাইকে আগে জানানো। বন্ধ অ্যাকাউন্ট ফের চালু করতে ভুক্তভোগীদের যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে বলছে ফেসবুক। জাতীয় পরিচয়পত্র, মেইল ঠিকানা ও অ্যাকাউন্ট নাম ফেসবুকের কাছে পাঠাতে বলা হচ্ছে পর্যালোচনার জন্য।
তারা আমাকে কিছু ইনফরমেশন দিয়েছে যে এইভাবে উদ্ধার করতে পারেন। ইমেল অ্যাকাউন্ট দিয়েছি, পাসপোর্টের ফটোকপি এবং বার্থ সার্টিফিকেটের স্ক্যান কপি আমি ওখানে দিয়েছি। জাতীয় নিরাপত্তার স্বার্থে ফেসবুকের পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে তারা বলছেন ভুয়া অ্যাকাউন্ট শনাক্তর ব্যাপারে কারিগরি সীমাবদ্ধতা রয়েছে ফেসবুকের, যে কারণে প্রকৃত ব্যবহারকারীদেরও বিড়ম্বনায় পড়ার আশঙ্কা রয়েছে। ফেক আইডি বন্ধ করতে যে ফেসবুক কর্তৃপক্ষের যে জিনিসটা ঘটতেছে সেটা হচ্ছে যে রিয়েল আইডিও কিছু বন্ধ হয়ে যাচ্ছে। কারণ ফেসবুক কর্তৃপক্ষ তো আর কোনটা ফেক আর কোনটা না ফেক এইটা বোঝার জন্য তারা জাস্ট নর্মাল কিছু অ্যালগোরিদম চালায়, হ্যাঁ, কম্পিউটার প্রোগ্রাম, যে প্রোগ্রামটা অবশ্যই 100% কোনো ইয়ে না। 15 এপ্রিল শুরু হওয়া ফেসবুক কর্তৃপক্ষের স্প্যাম অপারেশন চলবে আগামী 6 মাস। ওয়ানি আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেসবুকের ভুয়া অ্যাকাউন্ট বন্ধ এই বিষয়ে আপনাদের পাঠানো কিছু মতামত জানিয়ে দিচ্ছি। হাসান বলছেন ফেক আইডি বন্ধ হবে, ভালো সিদ্ধান্ত, কিন্তু আসল আইডির মালিকরা কেন ভোগান্তির শিকার হচ্ছে। রাসেল বলছেন ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট বয়স সীমা বেঁধে দেওয়া উচিত, এতে করে ফেসবুকে আসক্তির সংখ্যাও কমে যাবে। সুফি বলছেন ফেক আইডি দিয়ে নানাভাবে মানুষের ক্ষতি করা হচ্ছে, এবার ক্ষতি থেকে মানুষ রক্ষা পাবে। নীরব বলছেন ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করতে গিয়ে আসল অ্যাকাউন্ট মালিক যেন ভোগান্তিতে না পড়ে সেদিকেও লক্ষ্য রাখা উচিত। আরিফ বলছেন ফেসবুকে যেন জনপ্রতি 1-এর বেশি অ্যাকাউন্ট খোলা না যায় সেই ব্যবস্থা করা উচিত। শাহিন এমন উদ্যোগের পাশাপাশি রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত ফেসবুক বন্ধ রাখা হলে আরো ভালো। নওশাদ বলছেন ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করার জন্য ফেসবুক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। মিল্লাত বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা যাতে কেউ প্রতারিত না হয় সে ব্যবস্থা করা উচিত। পাভেল বলছেন অনেক ফেসবুক ব্যবহারকারী আছেন যারা আইডি সঠিক কিন্তু তারপরে বন্ধ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কি করণীয়। আর জান্নাত বলছেন এতে উঠতি বয়সের ছেলে মেয়েদের অসামাজিক কার্যকলাপ কিছুটা হলেও কমবে। কিন্তু অনুপম মহুয়া, মানে ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে মানে কি ধরনের ভোগান্তিতে আপনি পড়তে পারেন? মনে করেন বন্ধ হয়ে গেছে এটা অ্যাকাউন্ট, মানে আসল ব্যবহারকারীর না আপনাদেরই ধরেন অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে কি ভোগান্তিটা কি হবে? আমি ভোগান্তি হবে না, আমার এক ধরনের ভোগান্তি হবে। আমার যেহেতু একটা ছোট ই-কমার্স সাইট আছে, আমার ফেসবুকের মাধ্যমে অনেক কিছু বেচাকেনা হয়, আমার সেটা বন্ধ হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য যোগান পায় না, মানে সাধারণ কোনো ঝামেলাই হওয়ার কথা না, আবার নতুন করে খোলাও যায় কেউ যদি খুলতে চায়। আমার মনে হয় যে এই ভোগান্তির কথা বলেছেন দর্শকদের ধন্যবাদ দিয়ে আমরা পরের খবরটিতে চলে যেতে পারি। পূর্ব মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে, এর নাম দেওয়া হয়েছে মারুথা। মধ্যরাত নাগাদ ঝড়টি অতিক্রম করতে পারে মিয়ানমার উপকূল, এ কারণে দেশের সমুদ্র বন্দরগুলিতে রয়েছে 2 নম্বর সতর্কতা সংকেত। আর ঝড়ের প্রভাবে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় মারুথার সৃষ্টি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 505 কিলোমিটার দক্ষিণে থাকা ঝড়টি অতিক্রম করতে পারে মিয়ানমারের উপকূলীয় এলাকা স্যান্ডওয়ে। মারুথার কেন্দ্র থেকে 54 কিলোমিটারের মধ্যে বাতাসের বেগ 62 থেকে 88 কিলোমিটার। আর এর প্রভাবে কিছুটা উত্তাল চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা পায়রা বন্দর। দমকা হাওয়া বইছে উপকূলীয় এলাকায়। আবহাওয়া অধিদপ্তর এরই মধ্যে দেখিয়ে দিয়েছে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত। কিছু কিছু মেঘলা এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, তবে ব্যাপক আকারে না। ঘূর্ণিঝড়ের অতিক্রমকালে তার প্রকৃতির উপরে নির্ভর করছে, সেটি আমাদের টেকনাফ এবং কক্সবাজার অঞ্চলকে কতটুকু প্রভাবিত করবে, সে কারণে আমাদের সাবধান থাকা উচিত, তবে আতঙ্কিত হওয়া উচিত না। ঘন্টায় 22 কিলোমিটার পথ অতিক্রম করছে ঘূর্ণিঝড়টি। তবে বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে সৃষ্টি মারুথাকে নিয়ে বাংলাদেশের শঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় মহাসেন কিংবা সাইক্লোনের সিডোরের মতো শক্তিশালী ঘূর্ণিঝড় নয়। এটি মায়ানমার উপকূল অতিক্রম করে গেলে তারপরে 1 থেকে 2 দিন পরে আবহাওয়া স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। মারুথার প্রভাবে সারা দেশে হতে পারে বৃষ্টি, তাপমাত্রা কমতে পারে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাখির দেশ বাংলাদেশ এই শিরোনামে প্রদর্শনী শুরু হয়েছে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শন কক্ষে। বাংলাদেশ বার্ড ক্লাব ও জাতীয় জাদুঘরের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে দেখা যাচ্ছে বাংলাদেশের 150 প্রজাতির পাখির ছবি। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক বিশাল অংশ জুড়ে আছে দুরন্ত চঞ্চল সুন্দর সব পাখি। কোকিল ডাকা বসন্তে দেশের পাখি ভুলতে বসা মানুষদের নতুন করে পাখির সাথে পরিচিত করিয়ে দিতেই এই আয়োজন। আয়োজনটি যৌথভাবে করেছে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও বাংলাদেশ বার্ড ক্লাব। সবচেয়ে বড় আকর্ষণ এই যে আপনি প্রাচীন আমলের বাংলাদেশের মানুষ পাখি নিয়ে যে কাজ করেছিল এবং আজকের মানুষ যা করছে তার এক জায়গায় আপনি একটা ছোট্ট সংগ্রহ
আপনি দেখতে পাচ্ছেন। জাতীয় জাদুঘরের যে প্রাকৃতিক ইতিহাস বিভাগ আছে সেটার যে প্রদর্শনীটা পাখির দেশ বাংলাদেশ, শুধু আমরা পাখি সংরক্ষণের জন্য জনগণকে উদ্বুদ্ধ করার জন্যই আমরা এই প্রদর্শনীটা আয়োজন করেছি। বাংলার বৈচিত্র্যময় পাখি উৎসবে শামিল হয়েছেন দেশ বিদেশের নামকরা সব পাখি প্রেমীরা। পাখি এক মূল্যবান প্রাকৃতিক সম্পদ। আশা করি এই প্রদর্শনী যারা দেখবেন তারা এই সুন্দর প্রাণীদের রক্ষায় এগিয়ে আসবে। প্রদর্শনীতে অংশ নিয়েছে 40 জনের বেশি আলোকচিত্রী। 29 এপ্রিল পর্যন্ত চলবে জানা অজানা দেশ ও পাখির প্রাণবন্ত এই প্রদর্শনী। মেহরিন কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল রাত 9টায় বাংলাদেশ আয়োজনে।